অ্যানাদার টাইপ উন্ড আছে যে পারফোরেটেড উন্ড, একটা বলছি আমরা পেনিট্রেটিং উন্ড আর একটা হচ্ছে পারফোরেটেড উন্ড। দেয়ার আর টু থিংস, হুইচ ওয়ান ইজ কল্ড পেনিট্রেটিং আর হুইচ ওয়ান ইজ কল্ড পারফোরেটিং। এটা কিন্তু ডিমার্কেশন আছে। ফাতেমা বলতে পারবে? তুমি পারবে? এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট থাকে উন্ডের ক্ষেত্রে। যদি পেনিট্রেটিং উন্ডের ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টটা ছোট থাকবে, বাট পারফোরেটিং উন্ডের ক্ষেত্রে এক্সিট পয়েন্টটা বড় থাকবে, এন্ট্রি পয়েন্ট আছে। ভালোই বলছিলে, শেষে জড়াই ফেললে কেন? পেনিট্রেটিং মানে দ্যাট ইজ কিছু জায়গার ভিতরে ঢুকে গিয়েছে, তাহলে ওখানে অনলি ওয়ান থাকবে, অনলি দি উন্ড অফ এন্ট্রি থাকবে, নো উন্ড অফ এক্সিট। আর হচ্ছে কি পারফোরেটিং, যখন উন্ড অফ এন্ট্রি অ্যান্ড উন্ড অফ এক্সিট থাকবে। ক্লিয়ার? ওকে, সিট ডাউন। নাও অ্যাকর্ডিং টু দি ডিগ্রি অফ কন্টামিনেশন, একটা উন্ড হয়েছে, উন্ডের পেশেন্টটা তো মানে রাস্তাঘাটে চলাচল করছে, অথবা যেখানে উন্ড সৃষ্টি হয়েছে সেখানকার যে পজিটিভ এজেন্ট সেটা উন্ড সারফেসে কন্ট্যাক্ট এসছে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট আমরা উন্ডকে ক্লাসিফাই করতে পারি কি ক্লিন উন্ড অ্যান্ড ক্লিন কন্টামিনেটেড উন্ড অ্যান্ড কন্টামিনেটেড উন্ড, ডার্টি অর ইনফেক্টেড উন্ড। তাহলে আমরা কতগুলো ভাগ করলাম দেখো, যে ডার্টি অর ইনফেক্টেড উন্ড, আরেকটা হচ্ছে কন্টামিনেটেড উন্ড, আরেকটা হচ্ছে তোমার ক্লিন কন্টামিনেটেড উন্ড, মানে ভদ্রলোক বাট একটু একটু খারাপ। তারপর আসছে কি ক্লিন উন্ড, যে উনি ভদ্রলোক মানুষ, একদম পারফেক্টলি ভদ্রলোক। সেখানে কি হচ্ছে নো ব্রেক ইন দি অ্যাসেপটিক টেকনিক, incision is made under sterile conditions, no inflammation is encountered and primary closure is possible। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? সে ধরো ক্লিন উন্ড একটা এক্সাম্পল বলো, আমরা এখন অপারেশন করতে যাব, সেখানে আমরা কতটুকু প্রোটেকশান নিচ্ছি? আমরা ইনস্ট্রুমেন্ট স্টেলাইজ করছি, স্টেলাইজ ড্রেসিং করছি, ওয়্যার করছি, তারপরে জায়গাটাকে ক্লিন করছি, তারই পরে আমরা সেখানে কাটছি, এটা হচ্ছে ক্লিন উন্ড। এটাকে আবার আমরা প্রাইমারি ক্লোজার দিতে পারছি, কারণ অপারেশনের শেষে আমরা সেলাই করে দিচ্ছি উইথ অ্যান ইন্টেনশন ফর হিলিং, প্রাইমারি হিলিংয়ের জন্য। তাহলে এটা এক্সাম্পল ক্লিন উন্ড কাকে বলছি, এবং সেটা আমরা তার আচ্ছা এক্সাম্পলটা তোমাকে দিলাম। নাও কাম টু ক্লিন কন্টামিনেটেড উন্ড। সেখানে কি হচ্ছে অপারেটিভ উন্ডস ইন হুইচ the respiratory, alimentary, genital or urinary tract is entered under controlled conditions and without unusual contamination। সেখানে দেখো কি হচ্ছে ক্লিন কন্টামিনেটেড উন্ডের ভিতরে আমরা কি বলছি, ধরো আমরা এখন অপারেশন করছি, বাট কোনো কারণে আমরা ইউরিনারি সিস্টেমের উপরে ধরো অপারেশন করছি, কি জিআই সিস্টেমের অপারেশন করছি, হঠাৎ করে সেখানে জিআই কন্টেন্ট কিছু ওই উন্ডে লেগে গেল। জিআই কন্টেন্ট কি থাকে? আনডাইজেস্ট ফুড পার্টিকেল, ফিকাল ম্যাটেরিয়াল, এই লাইক দিস। তাহলে এটা কিন্তু ক্লিন কন্টামিনেটেড উন্ড বলছি আমরা। আবার ধরো আমরা ইউরিনারি সিস্টেমের উপরে অপারেশন করছি, সেখানে কোনোভাবে হয়তো ইউরিনের কন্টামিনেশনটা হয়ে গেল, তাহলে এটাকে আমরা বলছি ক্লিন কন্টামিনেটেড উন্ড। বাট এগুলো কন্ট্রোলেবল, যেহেতু আমরা ওই টাইমে অপারেশন ফিল্ডে আছি, সাথে সাথে এটা আমরাকে নেসেসারি মেজার নিয়ে এটাকে আমরা ক্লিন করছি। দ্যাট ইজ হোয়াই উই আর কলিং ইট ক্লিন কন্টামিনেটেড উন্ড। নাও কন্টামিনেটেড উন্ড, যেখানে ক্লিনটা উঠে গেল, একদমই পচা উন্ড। পচা উন্ডটা কীভাবে হচ্ছে? ওপেন, ফ্রেশ অর অ্যাক্সিডেন্টাল উন্ডস, দ্যাট ইজ অপারেশনস উইথ মেজর ব্রেকস ইন the sterile technique or grossly spillage from the gastrointestinal tract and incisions in which acute non-purulent inflammation is encountered। আমরা কন্টামিনেটেড উন্ড বলছি কোথায়? দেখো যে একটা জায়গায় হয়তো আগে কখনো একটা কেউ অপারেশন করেছিল, সেই জায়গাটা ইনফেকশন হয়েছে, সেখানে পাস ডিসচার্জ হচ্ছে, ডেড টিস্যু সেখানে রয়েছে, ডেব্রিজ রয়েছে, ইন সিচুয়েশন সেখানে আমরা বলছি কন্টামিনেটেড উন্ড। আবার সেখানে আরেকটা কী জিনিস হচ্ছে, যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে পচা জায়গায় সে ডার্টি মাড থার্ড এই সমস্ত কিছু সে লাগাই নিয়ে চলে এসেছে, তাহলে এটা হলো কি তোমার কন্টামিনেটেড উন্ড, দ্যাট ইজ কিছু অবনক্সাস জিনিস ওই উন্ডের সাথে কন্ট্যাক্টে এসছে, যেটা ইমিডিয়েটলি ক্লিন করা হয়নি। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলছি কন্টামিনেটেড। কন্টামিনেটেড মানে দূষিত। ঠিক আছে, অনেক সময় আমরা বলি যে ও একটা কন্টামিনেটেড পার্সন, মানে ওর মনটা সব দূষিত হয়ে গেছে, অনেক সময় রসিকতা করে বলি, তাই তো?
তোমাদের মধ্যে কেউ আছে নাকি এরকম? খবরদার দুষ্টমি করবে না, মাস্ট বি ক্লিন। ওকে, ডার্টি অর ইনফেক্টেড উন্ড। ডার্টি অর ইনফেক্টেড উন্ড, হোয়াট ডাজ ইট মিন? আগে বলেছি আমরা কন্টামিনেটেড, দ্যাট ইজ একটা ক্লিন উন্ড হতে পারতো, কিন্তু সেটার সাথে পচা জিনিস লেগে এটাকে কন্টামিনেটেড হয়ে গেছে। তার আরেকটা বলছি আমরা ডার্টি অর ইনফেক্টেড উন্ড, ওল্ড ট্রমাটিক উন্ড উইথ রিটেইন ডিভাইটালাইজড টিস্যু অ্যান্ড দোজ দ্যাট ইনভলভ দি এক্সিস্টিং ক্লিনিক্যাল ইনফেকশন। অর্থাৎ আমরা একটা ট্রমা হয়েছে 5-7 দিন আগে, সেটাকে আমরা প্রপারলি ম্যানেজ করি নাই, ওর ভিতরে টিস্যু ড্যামেজ ছিল, মানে ব্লাড ক্লট ছিল, আলটিমেটলি সেখানে আমরা কি পেলাম, সেখানে হয়তো পাস ফর্মেশন হয়ে চলে এসেছে। ঠিক আছে, আমাদের কাছে চলে এসেছে যখন, তখন দেখা যাচ্ছে যে অলরেডি টিস্যু ড্যামেজ হয়ে টিস্যু ফ্লুইড ড্যামেজ, ফ্লুইড বের হচ্ছে, পাস বের হচ্ছে, এগুলোকে আমরা তখন বলবো ডার্টি অর ইনফেক্টেড উন্ড। যখন এগুলো তোমরা এখন তোমাদের কাছে সব ধোঁয়াশার মতো মনে হচ্ছে যে স্যার কী সব কথাবার্তা বলছে, বাট হোয়েন ইউ উইল বি ইন দি ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট অর হোয়েন ইউ উইল বি ইন সার্জিক্যাল ওয়ার্ড, তখন দেখবার নিত্য আমাদের এই সমস্তগুলো ঘটছে। হ্যাঁ, আরেকটা ভাগ করা যায় অ্যাকর্ডিং টু দি সিভিয়ারিটি, আমরা উন্ডকে ভাগ করতে পারি সিম্পল উন্ড অর কমপ্লেক্স উন্ড। যে উন্ডটা খুব সিম্পল এটাকে হিল করে, আর একটা কমপ্লেক্স উন্ড যেখানে আমরা সহজে হিল করে না। কমপ্লেক্স উন্ড কোনটাকে বলবো? সে ধরো যেখানে কিছু টিস্যু লস হয়ে গেছে, ওখানে প্রাইমারি হিলিং ইজ নট পসিবল, সেকেন্ডারি হিলিংটা সেখানে দরকার। আমাদের এখানে একটা জায়গা কিছু ইনজুরি হয়েছে, সেখানে তলাতে কিছু মাংস কেটে পড়ে গেল, তাহলে ইট ইজ হলো কি কমপ্লেক্স উন্ড। নাও আমরা এবার উন্ডের ক্লাসিফিকেশানগুলো সব পড়লাম, আমি খুব ইলাবোরেটলি তোমাদেরকে বলেছি, সো দ্যাট তোমরা যতটুকু আশা করি সবই মনে রাখবা, এবং ডিউরিং দি কোর্স অফ ইয়োর প্র্যাকটিক্যাল লাইফ, থ্রু আউট দি লাইফ, এই সমস্ত উন্ড সম্পর্কে তোমাদের টাইম টু টাইম ইন্ট্রোডাকশান হবে, এবং টাইম টু টাইম তোমাদেরকে ফেস করতে হবে। কারণ সো লং উই আর ডক্টর, উই মাস্ট হ্যাভ টু হ্যান্ডেল অল সর্টস অফ পেশেন্টস। তুমি কখনোই ভাবতে পারো না যে আমি একদম ভদ্রলোক মানুষ, স্যুট কোট টাই পরে বসে থাকবো, আমার কাছে সব ফ্রেশ রুগী আসবে, আমি প্রেসক্রিপশন করে টাকা পকেটে নেবো, রুগী বাড়ি চলে যাবে। নো, ইট উইল নেভার বি হ্যাপেন। তো সেখানে একটা ডাক্তারকে সব কিছু করতে হয়। ইউ হ্যাভ টু হ্যান্ডেল এ ডার্টি উন্ড, ইউ হ্যাভ টু হ্যান্ডেল এ কন্টামিনেটেড উন্ড, ইউ হ্যাভ টু হ্যান্ডেল এ তোমার নেক্রোটিক উন্ড, সব কিছুকে তোমার হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু বি এডুকেট নলেজ দ্যাট টু মেক এ ব্যাড উন্ড টু বিকাম গুড। একটা খারাপ জিনিসকে যখন তুমি ভালো করতে পারবা, দেন ইট ইজ ইউর ক্রেডিট। আনটিল আনলেস তুমি ভালোকে যদি ভালোই করে গেলে, খারাপকে ভালো করতে পারলে না, তাহলে হোয়ার ইজ ইউর ক্রেডিট, তাই না? নাও হাউ উন্ড হিলস, নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উন্ড হিলিং। বাই ডেফিনেশন আমরা বলছি কি উন্ড হিলিং অর উন্ড রিপেয়ার ইজ দি বডিজ ন্যাচারাল প্রসেস অফ রেস্টোরিং নর্মাল ফাংশন অ্যান্ড স্ট্রাকচার আফটার ইঞ্জুরি। এই ডেফিনেশনটা তোমরা লিখে নাও যে উন্ড হিলিং বাই ডেফিনেশন ইট ইজ দি বডিজ ন্যাচারাল প্রসেস অফ রেস্টোরিং নর্মাল ফাংশন অ্যান্ড স্ট্রাকচার আফটার ইঞ্জুরি। এই উন্ড হিলিংটায় কিন্তু উই হ্যাভ নো ক্রেডিট, আমরা শুধু এটাকে মানে প্রসেসটাকে আমরা রেগুলারাইজ করে দেবো, বাট বডি উইল হিল ইট স্পন্টেনিয়াসলি। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে যে বাই ডেফিনেশান ইট ইজ দি বডিজ ন্যাচারাল প্রসেস অফ রেস্টোরিং নর্মাল ফাংশন অ্যান্ড স্ট্রাকচার আফটার ইঞ্জুরি। ইঞ্জুরিতে বডির কিছু অংশ নষ্ট হয়েছে, সেটা বডি তার ন্যাচারাল প্রসেসে এটাকে রেস্টোর করবে টু মেক ইট নর্মাল ফাংশন। ঠিক আছে, দিস ইজ দি ডেফিনেশন অফ উন্ড হিলিং। The entire wound healing process is a complex series of events that begins at the moment of the injury and can continue for months or years. কথাটা দেখো কত বড়। The entire wound healing process is a complex series of events that begins the moment of the injury and it needs many months or even years to be completed. তাহলে যখনই একটা ইনজুরি ঘটছে তখনই হিলিং প্রসেস অলসো স্টার্ট হচ্ছে, এবং এইটা অনেক ক্ষেত্রে কমপ্লিট হতে বছর পর্যন্ত লেগে যেতে পারে, এবং এটা একটা কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্টস। ইট ইজ নট এ ইজি থিং। আমাদের একটা গা কেটে গিয়েছে, গাটা 5 দিন পরে ঘাটা সেরে গেল, আমরা খুশি হলাম, বাট কীভাবে যে এই সারলো, কি প্রসেস বডি এটাকে আবার নিউট্রালাইজ করলো, এটা ইজ এ কমপ্লেক্স প্রসেস।
Okay, and let us have some idea regarding this complex process. সেক্ষেত্রে আমরা ভাগ করছি কি, এই যে হিলিং প্রসেসটাকে আমরা ভাগ করেছি কয়েকটা ফেজে ভাগ করেছি। ফেজ অফ ইনফ্লামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ অ্যান্ড ম্যাচুরেশন অ্যান্ড রিমডেলিং ফেজ। রাইট ডাউন। দ্য প্রসেস অফ হিলিংকে আমরা তিনটা ফেজে ভাগ করেছি। একটা হচ্ছে ইনফ্লামেটরি ফেজ, নেক্সট থিং হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, থার্ড ওয়ান ইজ দি ম্যাচুরেশন অ্যান্ড রিমডেলিং ফেজ। ঠিক আছে, এই তিনটা ফেজে আমাদের ইন্টার উন্ড হিলিংটা ডিপেন্ড করে এবং সেইভাবে আমরা এটাকে ক্যাটাগরাইজ করেছি। লিখতে পেরেছো সবাই? নাও রিগার্ডিং দি ইনফ্লামেটরি ফেজ, তাহলে আমরা তিনটা ফেজ নিয়ে আলাপ করব। ফার্স্ট থিং দি ইনফ্লামেটরি ফেজ। এই ফেজটা ইট বিগিনস ইমিডিয়েটলি আফটার উন্ড হ্যাজ বিন অকার্ড এবং এই ফেজটা এক্সিস্ট করে তোমার ইমিডিয়েট টু 2 to 5 days। যখনই একটা ইনজুরি ঘটলো তখন থেকে শুরু হলো এই প্রসেসটা এবং এটা আপ টু 2 to 5 days পর্যন্ত এক্সটেন্ড করে। ঠিক আছে, তাহলে ইনফ্লামেটরি ফেজ স্টার্টস ইমিডিয়েটলি আফটার উন্ড অ্যান্ড কন্টিনিউজ আপ টু 2 to 5 days। সেখানে কি এটার উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে টু স্টপ ব্লিডিং অ্যান্ড টু প্রিভেন্ট ফার্দার ইনজুরি। এই ইনফ্লামেটরি ফেজের উদ্দেশ্য হলো টু স্টপ ব্লিডিং অ্যান্ড টু প্রিভেন্ট ফার্দার ইনজুরি। ঠিক আছে, আচ্ছা এটাকে কীভাবে আমরা এটাকে বুঝবো? এটাকে প্যাথোলজিক্যাল বা সার্জিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে আমরা দেখতে হবে যে কী কী ইভেন্টস ঘটে এখানে। হঠাৎ ইভেন্টস অকার্স ইন দি ইনফ্লামেটরি ফেজ। আমরা বলছি যে ইট স্টার্টস ইমিডিয়েটলি আফটার ইনজুরি অ্যান্ড কন্টিনিউড আপ টু 2 to 5 days এবং এটা উদ্দেশ্য কি? টু স্টপ ব্লিডিং অ্যান্ড ইনজুরি। তাহলে এখন প্রথম উদ্দেশ্য আছে টু স্টপ ব্লিডিং। হাউ? তাহলে স্টপ ব্লিডিং দিয়েই তো শুরু হচ্ছে। তাহলে স্টপ ব্লিডিং করতে গেলে কি হচ্ছে? ক্লটিং ক্যাসকেড দ্যাট ইজ হেমোস্টাসিস প্রসেস ইজ স্টার্টেড। তাহলে যখনই ইমিডিয়েটলি আফটার উন্ড সেখানে ব্লাড লস হলো, ব্লাড এক্সট্রাভ্যাসেশন হলো, হওয়ার পরে সাথে সাথে তখন তারা কোয়াগুলেশন প্রসেসটাকে ইনিশিয়েট হয়ে গেল। তোমরা ফিজিওলজিতে পড়েছো না কোয়াগুলেশন পাথওয়ে, সেটা অ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে এই স্টেজটাকে আমরা বলছি হেমোস্টাসিস। তারপরে স্টেজটা কি হচ্ছে? প্লেটলেট অ্যাগ্রিগেশন হচ্ছে। আচ্ছা তারপরে কি হচ্ছে? ভেসোকনস্ট্রিকশন অ্যান্ড লেটার অন ভেসোডাইলেটেশন হচ্ছে। তোমাদের যে প্রসেস অফ উন্ড হিলিং ফিজিওলজিতে যেটা পড়েছো মনে আছে কি? ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক পাথওয়ে। এগুলোকে আমার মনে থাকবে এখন? আমি সে কত জন্ম আগে পড়ে এসেছি। সেই নলেজটা এখানে রিক্যাপিচুলেট করা হচ্ছে। হ্যাঁ, তো তখন হয়তো তোমরা ফিজিওলজিতে পড়েছো, এখন ওই জিনিসটাকে তার মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের দিকে এগিয়ে আসছো। ঠিক আছে, ওই নলেজটাকে তোমরা একটু বইতে দেখে নেবে, এটারই রিক্যাপিচুলেশন। ওকে, তাহলে কি হচ্ছে? প্রথমে হচ্ছে যে ক্লটিং ক্যাসকেড দ্যাট ইজ হেমোস্টাসিস হচ্ছে, তারপরে হলো কি প্লেটলেট অ্যাগ্রিগেশন হচ্ছে, এরপরের পর থেকে ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, ভেসোডাইলেটেশন হচ্ছে, তারপরে ইনক্রিজড পলিমরফোনিউক্লিয়ার নিউট্রোফিলসগুলো ওখানে চলে আসছে, জমা হচ্ছে, অ্যান্ড ইনক্রিজড ম্যাক্রোফেজেস। তাহলে এই প্রক্রিয়াগুলো ইনিশিয়াল স্টেজে ঘটছে। এখন ক্লটিং ক্যাসকেডের ভিতরে দেখো, এটা তো তোমাদের সবই জানা আছে, আমার কি ডিটেলস পড়া বলতে হবে? বলবো? তাহলে তো শেষ হবে না। Injury to the vascular tissue initiates the extensive coagulation cascade by releasing the intracellular calcium and tissue factor that activates factor 7. Do you know what is factor 7? Do you know? Okay. তাহলে আলটিমেটলি কি হচ্ছে? ফ্যাক্টর 7 এর অ্যাক্টিভেশনটা হচ্ছে, অ্যান্ড ফ্যাক্টর 7 when activated then কি হচ্ছে? The resulting fibrin plaque achieves hemostasis and act as a lattice for the aggregation of platelets, the most common and signature cell type of the early inflammatory phase. তাহলে কি হলো? যখন ফ্যাক্টর 7 অ্যাক্টিভেট হলো
তখন হচ্ছে কি ফিব্রিন প্লেগ তৈরি হচ্ছে। ফিব্রিন প্লেগ ইজ নাথিং বাট এ নেট টাইপের। ওখানে তোমার কি হচ্ছে পলিমর্ফসগুলোকে ওখানে জমা হচ্ছে, জালের ভিতরে ধরা পড়ছে। তাহলে এটা হলো ইনফ্লামেটরি প্রসেসটা, এটা সিগনেচার সেল বলা হচ্ছে ওটাকে এই ক্ষেত্রে, যেখানে তোমার আর্লি ইনফ্লামেশনের ফেজটা শুরু হয়ে গেল। ঠিক আছে, উইথিন মিনিটস পোস্ট ইঞ্জুরি platelets, that is thrombocytes, aggregate to the injury site to form a fibrin clot. তাহলে ওখানে তোমার এবার কি হলো, ওখানে উইথিন দিস মিনিটস যে প্লেটলেটগুলো এসে আবার জমা হয়ে গেল। আগে তো নিউট্রোফিল এসে জমা হয়েছে, এখন প্লেটলেট এসে জমা হয়ে গেল, এবং জমা হওয়ার পরে কি হচ্ছে, একটা ফিব্রিন ক্লট সৃষ্টি হলো। আগে একটা নেটওয়ার্ক মতো ছিল, এখন সেখানে একটা ক্লট হয়ে গেল। প্লেটলেটস বিগিন secreting inflammatory factors that serve a lot of functions and also express glycoproteins on their cell membrane that allow them to stick to one another and to aggregate, forming a mass of clot. তাহলে তখন কি হচ্ছে, প্লেটলেট ওখান থেকে কিছু কিছু ম্যাটেরিয়াল লিবারেট করছে, যার ফলে ওরা একটা আরেকটার সাথে অ্যাডিশন হয়ে একটা টোটালি একটা শক্ত ক্লট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে স্টেজে আমরা জানি ক্লটটা থাকছে একটু সফট, লেটার অন এটা ফার্ম ক্লট হচ্ছে। অ্যান্ড দিস ক্লট অ্যাক্টস টু কন্ট্রোল দি অ্যাক্টিভ ব্লিডিং। এই ক্লটটাই যখন হয়ে গেল তখন কিন্তু আমাদের অ্যাক্টিভ ব্লিডিংটা কন্ট্রোল হয়ে গেল। আমরা যদি ধরো একটা হাত কেটে গিয়েছে, ব্লিডিং হচ্ছে, তুমি ইমিডিয়েটলি কোনো মেডিকেল হেল্প পাচ্ছ না, এক পর্যায়ে দেখবা যে ওই জায়গাটা শক্ত মানে একটা বেশ একটু ফার্ম একটা মাস হয়ে ব্লিডিংটা বন্ধ হয়েছে। এটা হচ্ছে কিন্তু ক্লট। ওটাকে আবার ছাড়াই দিলে কিন্তু আবার ব্লিডিং রিস্টার্ট হয়। এরপরে ঘটনাটা কি ছিল, যে ভেসো কনস্ট্রিকশন অ্যান্ড ভেসো ডাইলেটেশন। সেখানে কি হচ্ছে, ইমিডিয়েটলি আফটার এ ব্লাড ভেসেল ইজ ব্রিজড, rupture cell membranes releases inflammatory factors like thromboxane and prostaglandins. আমরা জানি এই দুটো শব্দ আমাদের পরিচিত, এটা আমরা জানি। দ্যাট কজেস দি ভেসোকনস্ট্রিকশন। কেন ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, টু প্রিভেন্ট ফার্দার ব্লাড লস। তাহলে ওখানে একটা ক্লট ফর্মেশন করলো প্লেটলেট, আবার এইগুলোকে এই ফ্যাক্টরগুলো যে ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে দিল, যে বললো বাবা তুই এখন বন্ধ থাক, রক্ত আর জন্য পাস করিস না। আইডিয়াটা হলো যে ক্লটটা যেন ম্যাচিওর হয়। দিস ভেসোকনস্ট্রিকশন লাস্ট ফর 5 to 10 minutes and is followed by dilatation which peaks at about 20 minutes post wounding. এখন এই ভেসোকনস্ট্রিকশন হলো, তারপরে এটা 5 to 20 minutes এক্সিট করে, এরপরে যে আবার কি হচ্ছে, এটা ভেসো ডাইলেটেশন হচ্ছে। কেন ভেসো ডাইলেটেশন হয়, ভেসো ডাইলেটেশন হলে ভেসোকনস্ট্রিকশন যখন হচ্ছে ফ্লো তো তখন তো স্লাগিশ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। এখন ভেসো ডাইলেটেশনের জন্য হচ্ছে কি, ভেসো ডাইলেটেশন ইজ দি রেজাল্ট অফ ফ্যাক্টরস রিলিজড বাই প্লেটলেটস অ্যান্ড আদার সেলস। দি মেন ফ্যাক্টর ইনভলভিং হিয়ার ইজ হিস্টামিন। এই ভেসোটাকে আবার ডাইলেট করছে। এই হিস্টামিনটা যখন ভেসেলটাকে ডাইলেট করছে তখন কি করছে, ইট ইনক্রিজেস দ্য ভাস্কুলার পারমিয়াবিলিটি। অ্যাজ এ রেজাল্ট এন্ট্রি অফ ইনফ্লামেটরি সেলস লাইক লিউকোসাইটস ইনটু দি উন্ড সাইড টু ফ্রম দি ব্লাড স্টেম। এখন উন্ড সাইডটা তো আরও কিছু মজবুত করতে হবে, তখনই এই হিস্টামিন ব্লাড ভেসেলটাকে ডাইলেট করছে, করে ওখান থেকে ইনফ্লামেটরি সেলস লাইক লিউকোসাইটসটাকে ব্লাড ভেসেলের বাইরে পাস করে দিচ্ছে, যে যা তুই উন্ড সাইডে যা, যে ওখানে তো যে ফ্যাগোসাইটিক অ্যাকশন যা আছে সেগুলো পারফর্ম করে উন্ডটাকে বাঁচা। ঠিক আছে, ইট ইজ দ্য আইডিয়া, দ্যাট ইজ ওয়াই ভেসো ডাইলেটেশন হচ্ছে। তো এক্ষেত্রে আমরা ইনক্রিজ নিউট্রোফিল আমাদেরকে হেল্প করবে, আর হেল্প করবে আমাদেরকে ম্যাক্রোফেজ। তাহলে এই পর্যন্ত গেল আমাদের ইনফ্লামেটরি ফেজ। ইনফ্লামেটরি ফেজ বলতে আমরা ইনফ্লামেশন যেটাকে বুঝাই, যে একটা ইনফেকশন স্টার্ট হয়েছে, এটাকে আমরা ইনফ্লামেশন বুঝাই, বাট ইট ইজ নট হিয়ার। ইনফ্লামেটরি ফেজ বোঝাতে চেয়েছি আমরা এই কারণের জন্য, ইমিডিয়েটলি আফটার উন্ড সেখানে কি চেঞ্জ হচ্ছে, এবং অ্যাট লাস্ট স্টেজে এসে এই ফেজের ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বেড়ে যাচ্ছে হিস্টামিন দিয়ে, সেখান থেকে কিছু তোমার ম্যাক্রোফেজ লিউকোসাইটসগুলোকে আউট অফ সার্কুলেশন যাচ্ছে টুয়ার্ডস দি উন্ড। কারণ আগে এরা করেছে কি, ব্লিডিং সাইটটাকে স্টপ করেছে। কীভাবে করলো, যে তোমার ভেসো কনস্ট্রিকশন, তার আগে হলো কি একটা ফিব্রিন প্লেক হয়ে একটা ক্লট ফর্মেশন হয়েছে, তারপর ভেসো কনস্ট্রিকশন হলো। এই দুটো প্রক্রিয়া কী হলো, ব্লিডিংটাকে স্টপ করলো। বাট দ্যার ইজ এ উন্ড, ওই উন্ডটার কাছেও তো কিছু শূন্য পাঠাতে হবে।
তো সেই সৈন্য পাঠাতে না হলে তো উন্ড থেকে তো নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। তো বডি তখন ওখানে ফোর্স পাঠাচ্ছে কিভাবে? বডির ফোর্স তো হচ্ছে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এটাই তো বডির কামান, ট্যাঙ্ক, এই সমস্ত। হ্যাঁ, ওরা তখন ভেসেলটাকে পারমিলিটি বাড়াই দিয়ে ওখান দিয়ে এই জিনিসগুলো ওরা বের হয়ে যাচ্ছে আউটসাইড দ্য ভেসেল অ্যান্ড গো টু দি উন্ড সাইড অ্যান্ড দে এক্সার্ট দেয়ার স্পেসিফিক অ্যাকশনস। নাও প্রলিফারেটিভ ফেজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রলিফারেটিভ ফেজটা নেক্সট দিন পড়ে আগাই যাব।